আমি কিন্তু লয়ারও, মাথায় রাখবেন। আমি প্র্যাকটিসও করেছি দু একটা কেসে। আমি অ্যাজ এ লয়ার আর্গুমেন্ট করছি। হাইকোর্টে আমরা তাকে কোনোদিনও মামলা করতে দেখিনি। তিনি জানেন যে তার মুখের কথাগুলোই বেদবাক্য। তার কথা নিয়ে এখন আর পশ্চিমবঙ্গবাসী কিছু মাথায় নেয় বলে মনে হয় না। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। একজন মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে আমরা এরকম কখনো এক্সপেক্ট করতে পারি না, কিন্তু এটাই তার এক্সপেকটেশন। তিনি এটা বলে থাকেন, তার কারণ হচ্ছে এটা যে তিনি বলতে পারছেন বা ফ্রিলি তিনি যে এত কিছু করতে পারছেন বা তৃণমূল যে এত ক্রাইম করতে পারছে, এটার মূল দায় হচ্ছে আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। না, ওনার খেলাটা উনি বুঝবেন। তবে কে কার স্বার্থ দেখছে সেটা বোঝাটা খুব মুশকিল। তবে আজকের ডেটে এইটুকু বলতে পারি, স্বার্থ ছাড়া তৃণমূল এক পাও ফেলে না, রাজনীতি ছাড়া এরা কিছুই বোঝেন না, এবং রাজনীতির জন্য এরা অনেক নিচে নামতেও পারেন। আর দেশের জনগণের কোনো উপকার করতে এরা আসেননি, এটুকু আপনি জেনে রাখুন। নিজেদের আখের গোছাতে এসছেন। সুতরাং দেশের জনগণ যে তিমিরে থাকবে সেই তিমিরেই থাকবে। স্যার, মমতা ব্যানার্জিকে মাঝে মধ্যেই বলতে শোনা যায় তিনি লয়ার। রাজ্য সরকারের বিরুদ্ধে তো এত মামলা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, কোনোদিন তাকে একজন লয়ার হিসাবে কোর্টে দেখতে চান? না, তিনি ওই 10 সেকেন্ডের জন্য এসেছিলেন। বলে দিই আপনাকে, যখন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে মামলা করেছিলেন, তখন তিনি ওই অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র তার এজলাসে 10 মিনিটের জন্য, 10 সেকেন্ড না 20 সেকেন্ডের জন্য অনলাইনে তিনি এসেছিলেন এবং এসে তিনি তার বক্তব্য দিয়েছিলেন, যেহেতু এটা তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মামলাটা হয়েছিল এবং অরিজিনাল সাইডের রুলস অনুযায়ী তাকে উপস্থিত থাকতে হয় সেই ব্যক্তিকে। এছাড়া হাইকোর্টে আমরা তাকে কোনোদিনও মামলা করতে দেখিনি। অন্যান্য কোর্টে শুনেছি নাকি তিনি মামলা করেন। তাছাড়া তিনি মুখ্যমন্ত্রী, অ্যাকচুয়ালি তিনি জানেন যে তার মুখের কথাগুলোই বেদবাক্য, তাকে মামলা করতে হবে না। তার হয়ে তার রাজ্য সরকারি প্রচুর অ্যাডভোকেটসরা রয়েছেন, তারা মামলা করবেন। কিন্তু উনি এখন যে সমস্ত কথাবার্তা বলছেন, দেশ নাড়িয়ে দেবো বা এই করে দেবো, হ্যাঁ, বিভিন্ন রকম কথাবার্তা উনি চিরকালই বলেন, ঠিক আছে। সে 150 কেজির বাচ্চা থেকে শুরু করে রাকেশ রোশন চাঁদে গেছিল, এই সমস্ত অনেক কিছুই তিনি মানে বলেছেন। সুতরাং তার কথা নিয়ে এখন আর মানে পশ্চিমবঙ্গবাসী কিছু মাথায় নেয় বলে মনে হয় না। তিনি 10টার মধ্যে 5টা আজে বাজে কথা বলেন, বাট এইটাই ওনার টিআরপি, এইটাই ওনাকে চিনিয়েছে মানুষজন। তিনি বলছেন বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত পাবে, জিরোতে নামিয়ে আনবো বিরোধীদের। তার দয়াতেই কি বিরোধীরা এই রাজ্যে রয়েছে? না, সেটা আমি বলতে পারবো না। তবে বিরোধীদের যা কার্যকলাপ তাতে জিরো না, জিরোর কাছাকাছি থাকার সম্ভাবনা বেশি। উনি তো খুব একটা সিপিএম বা কংগ্রেসের, যদি আমি এটা হিসাব ধরি তাহলে ওরা জিরোই ছিল, মোটামুটি 0 বা 4-5 ছিল। হ্যাঁ, তো সেটা উনি খুব একটা ভুল বলছেন না। বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এসআইআর করে বিজেপি কতটা কি করতে পারবে, কতটা হাওয়া ঘোরাতে পারবে, সেটা বিজেপির বিষয়। কিন্তু রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে উনার থেকে বড়, আমি মনে করি, এটা আমার মতামত, ওনার থেকে বড় প্রতিপক্ষ পশ্চিমবঙ্গে অন্তত বিজেপির সেই ধরনের নেতা নেই যে ওনাকে এই মুহূর্তে ওনাকে হারিয়ে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে বা ওনাকে সর্বতভাবে হারাতে পারবে বিজেপি। সেই জোর পশ্চিমবঙ্গ বিজেপির নেই। সুতরাং ওনার কথার 100% সমালোচনা আমি এই দিক থেকে, এই গ্রাউন্ড থেকে অন্তত করতে পারছি না। তিনি বলছেন আমাকে আঘাত করলে দেশ হিলিয়ে দেবো, এটা কোনো মুখ্যমন্ত্রীর মুখের ভাষা হতে পারে? না, মুখের ভাষা ওনার চিরকালই এই ধরনের, এটা আমরা জানি। উনি দেখুন, ওনার দল বা ওনার স্ট্যান্ড পয়েন্ট সবগুলোই হচ্ছে যে এই ধরনের বাজে মন্তব্য বা খারাপ মন্তব্য, যেগুলো হচ্ছে টিআরপি বাড়ায়, মিডিয়ার কাছে হাইপ তৈরি করে। এমনিতে ব্যাপার হচ্ছে যে উনি এই ধরনের কথাবার্তা বলতে পছন্দ করেন। এর আগেও উনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এমনকি তিনি বাজে কথাও বলেছেন বেশ কিছু জায়গায়। আমি সেই প্রসঙ্গে যেতে চাইছি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে উনি যে কথাগুলো বলেছেন, দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে আমরা এরকম কখনো এক্সপেক্ট করতে পারি না, কিন্তু এটাই তার এক্সপেকটেশন। তিনি এটা বলে থাকেন, তার কারণ হচ্ছে এটা যে তিনি বলতে পারছেন বা ফ্রিলি তিনি যে এত কিছু করতে পারছেন বা তৃণমূল যে এত ক্রাইম করতে পারছে, এটার মূল দায় হচ্ছে পশ্চিমবঙ্গে খুব মানে বিরোধীদের ক্ষমতা বা বিরোধীদের মুষ্টিমেয় ক্ষমতা বা বিরোধীদের শক্তিহীনতা। এইটার কারণে তিনি, সবাই জানে যে তিনি
খুব একটা ভালো শাসক নন, ঠিক আছে, সবাই জানে যে তৃণমূল চিটিংবাজ, তার দলের প্রত্যেকটা নেতামন্ত্রী চিটিংবাজ, কিন্তু লোকে কিছু করতে পারছে না। তার একটাই কারণ হচ্ছে যে বিরোধীরা কার্যত তারা ফেড আপ, বা বিরোধীরা এখানে কার্যত বিরোধীদের কথা মানুষজন শোনে না, বা বিরোধীরা কার্যত শক্তিহীন, যার জন্য আজকে তার এই এত ক্ষমতা দম্ভ আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে আমি মন্দির করেছি, মন্দির করব। তিনি যদি মন্দির মসজিদই করেন তাহলে এই জনসাধারণের সার্বিক উন্নয়নটা কার কাজ? না দেখুন, আপনি এক পক্ষের হয়ে কথা বললে তো হবে না। আমার বক্তব্য হচ্ছে যে দুটো প্রশ্ন আমি আপনাকেও করব, যে তিনি মন্দির করেছেন জগন্নাথ মন্দির, আচ্ছা সুপ্রিম কোর্টের অর্ডারে কয়েক হাজার কোটি টাকা দিয়ে রাম মন্দির বানিয়ে রামের প্রাণ প্রতিষ্ঠার দিন দেশের প্রধানমন্ত্রীও কিন্তু মন্দির নিয়ে তিনিও পড়েছিলেন। সুতরাং জনস্বার্থের কথা যদি বলেন, তাহলে দেশের যারা শাসক দল তারা দেশের জনগণের জন্য কতটুকু ভাবছে, এইটা আমার প্রশ্ন জাগে মনে। অবশ্যই আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতি ছাড়া এরা কিছুই বোঝেন না, এবং রাজনীতির জন্য এরা অনেক নিচে নামতেও পারেন, আর দেশের জনগণের কোনো উপকার করতে এরা আসেননি, এটুকু আপনি জেনে রাখুন। নিজেদের আখের গোছাতে এসছেন, সুতরাং দেশের জনগণ যে তিমিরে থাকবে সেই তিমিরেই থাকবে। তাদের নিজেদের আখের গোছানো হয়ে গেলে এবং জনগণকে মানে হচ্ছে যে ভুল বুঝিয়ে ভোট নিয়ে তারা নিজেদের আখের গোছাবেন, এটা জনগণকে মেনে নিতে হবে, কারণ জনগণ তাদেরকে ভোট দিয়ে এনেছে, সুতরাং জনগণকে তাদের বিচার করতে হবে। তিনি বলছেন আমি যে খেলাটা খেলবো সেই খেলায় আমাকে কেউ ছুতেও পারবে না। 26-এর ইলেকশনে কি খেলা খেলতে চলেছেন মুখ্যমন্ত্রী? না সেটা আমি বলতে পারবো না, ওনার খেলাটা উনিই বুঝবেন। তবে 26-এর ইলেকশনে যতই ঢাক গুড়গুড় হোক না কেন, যতই যে যাই বলুক না কেন, আমার মতামত হচ্ছে SIR করেও বিজেপি এখানে বিশাল কিছু হালে পানি পাবে না। বিহার ভোট পশ্চিমবঙ্গে বিশেষ কোনো আশা জোগাতে পারবে না। জোড়াতালি দিয়ে TMC এখানে থেকে যাবে, CPM কংগ্রেস এখানে ক্ষমতায় আসতে 26-এ পারবে না। বিজেপির এত ক্ষমতা নেই, বিজেপির নিজের মধ্যেও প্রচুর দ্বন্দ্ব রয়েছে। আমরা ভালো লাগবে আমার বিজেপি ক্ষমতায় আসলে, একটা নতুন দল ক্ষমতায় আসলে, ডবল ইঞ্জিন সরকার 18টা স্টেটে রয়েছে, কিন্তু বিজেপির এখানে ক্ষমতায় আসা সম্ভব নয়। বঙ্গ বিজেপি চাইলেও দিল্লি বিজেপি এখানে ক্ষমতায় আসতে চায় না। এবং SIR নিয়ে বিজেপির যে এত মাথা ব্যথা ছিল, এখন আপনি দেখুন বিজেপির BLO বা BLOদের সঙ্গে বিজেপির একজনও BLA নেই। কোথাও বিজেপির BLAদের ওপর অত্যাচার করা হয়েছিল বলে সব BLA কেমন গর্তে সে দিয়ে গেছে, এবং রীতিমতন তৃণমূলের পার্টি অফিসে রাজ্য সরকারি BLOরা বসেও থাকছেন, তারা কাজ করছেন, পার্টি অফিস থেকে ফর্ম জমা নিচ্ছেন পার্টি অফিসে বসে। এটা কিন্তু নির্বাচন কমিশনের বিধির মধ্যে নেই। সুতরাং এটা বলাই যেতে পারে তৃণমূল রবটা মিডিয়া তোলে বটে, চলে যাবে। সেই 19 সাল থেকেই যখন ধাক্কাটা খেয়েছে, অনেকগুলো ভোট বেরিয়ে গেছিলো লোকসভায়, তারপরেই দেখা গেছিলো। কিন্তু হোমওয়ার্কটা বিজেপির 21 এবং 24-21-এর বিধানসভা, 24-এর লোকসভায় হোমওয়ার্কটা বিজেপির অনেক উইক ছিল। অন্যদিকে তৃণমূল কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে হোমওয়ার্কটাকে স্ট্রং করেছিল। এবারও এই SIR এর মাধ্যমে তারা তাদের হোমওয়ার্কটাকে যেভাবে গুছিয়ে নিচ্ছে, 26-এ আমি এখানে আবার তৃণমূলকেই দেখতে পাচ্ছি। আপনি একটু আগে বললেন এই দুটি দলই রাজনীতি করতে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ভোটের রাজনীতি করি না, মানুষের স্বার্থে মানুষের রাজনীতি করি। এটা তো বলতে হবে না, যে কোনো মানুষের স্বার্থে কি তিনি রাজনীতিটা করেছেন, সেটা মানুষের স্বার্থে কতটা এসেছে সেটা দেখার বিষয় রয়েছে। তার বিভিন্ন ভাতা এসেছে, সেই ভাতাগুলোতে দিয়ে তিনি জনগণের কতটুকু উপকার করেছেন সেটা জনগণ বলতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আবার মানুষের স্বার্থ, কিছু মানুষের স্বার্থ দেখতে গিয়ে কিছু বড় মানুষের স্বার্থ তিনি বিসর্জনও দিয়েছেন। তারই শিক্ষা দপ্তর হচ্ছে যে চিটিংবাজি করে চাকরি দিয়ে বহু মানুষের চোখে জল ফেলিয়েছে, এবং বিভিন্ন দপ্তরেও পয়সা খেয়ে চাকরি দেওয়া হয়েছে। সুতরাং কে কার স্বার্থ দেখছে সেটা বোঝাটা খুব মুশকিল। তবে আজকের ডেটে এইটুকু বলতে পারি, স্বার্থ ছাড়া তৃণমূল এক পাও ফেলে না। আমি আজকের ঘটনাই বলবো, কর্পোরেশন কোনো নোটিশ ছাড়া বাড়ি দখল করতে এসেছে, এবং সেখানে এসে তারা পরিষ্কার বলছে যে মেয়রের ইনস্ট্রাকশনে আমরা এসেছি, এবং সেখানে লেখা আছে মেয়র ইনস্ট্রাকশন দিয়েছে। মামলা চলছে কোর্টে, তারপরেও এই ঘটনা, আজকের ঘটনা, আজকে বিকেলের ঘটনা। এবং শুধু তারা নয়, কর্পোরেশনের একাধিক অফিসার গাড়ি নিয়ে এসেছে বাড়ি ভাঙবে বলে, এবং শুধু তাই নয়, করেয়া থানার অন্তত 10 থেকে 15 জন অফিসার তারা এসেছেন। আমি বলতে চাই, গভর্নমেন্ট এসছে কার? এইভাবে খরচা করার অথরিটি কোনো নেতা মন্ত্রী বলুন বা কলকাতার মেয়র, তাকে কে দিয়েছে? তারা পরিষ্কারই বলছেন যে মেয়রের কথায়, মেয়র চেয়েছেন বলে এসেছেন। যেখানে কোর্টে মামলা বিচারাধীন, সেখানে মেয়র কি করে চাইতে পারেন? সুতরাং মেয়র এই তৃণমূলেরই লোক, এটা পরিষ্কারই আমরা জানি। সুতরাং এই সরকার নিজেদের স্বার্থ, সেটা ছাড়া কোনো এক পাও চলে না। পরিষ্কার আমি যেটুকু বুঝছি,
দেশে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য দিল্লিতে তারা থাকবে এখনো 10 বছর, এবং এই রাজ্যে তৃণমূল তাদের নিজেদের কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য 10 বছর থাকবে। ওপরে সব সেটিং রয়েছে, মানুষের চোখে ধুলো দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না এই দুটো দলকে দেশে এবং রাজ্যে রেখে বলেই আমার ধারণা।